আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে নেই বাংলাদেশ। সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে বিশ্বকাপে ইতালি। জাপানের থেকে কেন সব পান্ডা নিয়ে যাচ্ছে চীন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় ধস, অস্তিত্ব সংকটে মধ্যম শক্তির দেশগুলো। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে নেই বাংলাদেশ। দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, র্যাঙ্কিংয়ে অবস্থান ১৩২তম। এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়ারেলি সাইমন্ডসের কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ প্রকাশিত হয়েছে। এতে এশিয়ার ১৫২৯টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৪৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ তালিকায় দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে অবস্থান ১৩২তম, যা গতবার ছিল ১১২তম। সেরা ২০০ প্রতিষ্ঠানের তালিকায় দেশের আরও দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউ ১৪৯তম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ১৬৫তম। তবে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই একটিও। তালিকায় থাকা বাকি বিশ্ববিদ্যালয়গুলো হল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এছাড়াও রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, ইউল্যাব, চট্টগ্রাম গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, উত্তরা বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে বিশ্বকাপে ইতালি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর কেটে গেছে প্রায় ৫ বছর। যে স্মার্টসের থমকে থাকা সেই কেরিয়ার পেতে যাচ্ছে নতুন গতি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে নিয়ে টি-20 বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ইটালি। এই প্রথম ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলতে যাওয়া দলটিকে নেতৃত্ব দেবেন ওয়েন ম্যাটসন, যার নেতৃত্বে বাছাই পর্বের চ্যালেঞ্জ উতরে বিশ্বকাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে ইতালি। সেই জো বার্নস নেই দলে। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটারকে গত বছরের শেষ দিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ইতালি, পরে বাদ দেয় দল থেকেও। বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট কাটে ইতালি, যারা 4টি ফুটবল বিশ্বকাপ জিতেছে। ইউরোপের দলটির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন 2 জোড়া ভাই, হ্যারি মানেন্তি ও বেঞ্জামিন মানেন্তি, এবং অ্যান্থনি মোস্কা ও জাস্টিন মোস্কা। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্মার্টসের। ৩ বছর পর দেশটির জার্সিতে ওয়ানডে পথচলা শুরু করেন তিনি, কিন্তু কোনো সংস্করণেই দলের থিতু হতে পারেননি এই স্পিনিং অলরাউন্ডার।
প্রোটিয়াদের হয়ে ১৩টি টি-20 খেলে ১৭৪ রান করেছেন স্মার্টস। বাঁ-হাতি স্পিনে নিতে পেরেছেন মাত্র ১ উইকেট। ৫০ ওভারের সংস্করণে ৬টি ম্যাচ খেলে ১50-তে তার রান ১৮০, উইকেট ৪টি। আন্তর্জাতিক কেরিয়ার থমকে গেলেও খেলা ছাড়েননি স্মার্টস। জাপানের থেকে কেন সব পান্ডা নিয়ে যাচ্ছে চীন? রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বহির্বিশ্বের সঙ্গে ভালো সম্পর্কের নিদর্শন হিসেবে জায়ান্ট পান্ডা ব্যবহার করে আসছে চীন। কোনো দেশকে যেমন বন্ধুত্বের প্রতীক হিসেবে পান্ডা দেওয়া হয়, তেমনি খারাপ সম্পর্ক বোঝাতে এটি কেড়ে নেয় চীন। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের পর দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। মাঝে যুদ্ধাবস্থাও তৈরি হয়েছিল, আর এর মাঝে পান্ডা ফিরিয়ে নিচ্ছে চীন। দেশটির এই পান্ডা ডিপ্লোমেসি নতুন করে আলোচনায় এনেছে জাপানের সঙ্গে কূটনীতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক ইস্যুকে। এই পান্ডা ডিপ্লোমেসির অংশ হিসেবে জাপানকে ১৯৭২ সালে প্রথমবারের মতো পান্ডা উপহার দেয়। তখন দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি হওয়ায় পান্ডা ফেরত নিচ্ছে চীন। জাপানের উয়েনো চিড়িয়াখানায় রোববার হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন দেশের শেষ দুটি জায়ান্ট পান্ডাকে বিদায় জানাতে। আগামী মঙ্গলবার এই যমজ পান্ডা শিয়াও শিয়াও ও লেই লেইকে চীনে ফেরত পাঠানো হবে। দর্শনার্থীরা প্রায় ৩.৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এই প্রিয় প্রাণী দুটিকে শেষবারের মতো দেখেছেন। যমজ পান্ডা দুটির চলে যাওয়ার ফলে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো জাপান পান্ডা শূন্য হয়ে যাচ্ছে। চীন ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এই পান্ডা ডিপ্লোমেসি করে আসছে। তবে চীন বিদেশে ঋণ দেওয়া সব পান্ডা এবং বিদেশের মাটিতে জন্ম নেওয়া তাদের ছানাদের মালিকানা নিজের কাছে রাখে। এর বিনিময়ে স্বাগতিক দেশগুলোকে প্রতি জোড়া পান্ডার জন্য বছরে প্রায় $১০ লাখ ফি দিতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় ধস, অস্তিত্ব সংকটে মধ্যম শক্তির দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দীর্ঘ ৮০ বছরের যে নিয়ম নির্ভর বিশ্বব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠেছিল, তা আজ এক চূড়ান্ত ভাঙনের মুখে দাঁড়িয়ে। বিশ্ব রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে যেখানে বড় দেশগুলোর পেশিশক্তির লড়াইয়ে অস্তিত্বের সংকটে পড়েছে কানাডা বা ইউরোপের মতো মধ্যম শক্তির রাষ্ট্রগুলো। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং বিভিন্ন দেশের নেতাদের বক্তব্যে এই অশনি সংকেত স্পষ্টভাবে ফুটে উঠেছে। একটি সুন্দর গল্পের করুণ সমাপ্তি। ২০০২ সালের সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন ৯/১১ পরবর্তী ক্ষতবিক্ষত নিউ ইয়র্ক আমেরিকাকে তার বিদেশি বন্ধুদের কাছ থেকে সমবেদনা আর সমর্থনের কথা শুনতে চেয়েছিল। তখন মনে করা হতো আমেরিকার সামরিক শক্তি ও মার্শাল প্ল্যানের মতো উদ্যোগগুলোই ইউরোপে শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে এনেছে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বেনেভোলেন্ট বা হিতৈষী শক্তির রূপ আজ বদলে গেছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন যে আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করছে, তাতে বিশ্বজুড়ে এক ধরনের স্বেচ্ছাচারী ক্ষমতার উত্থান ঘটছে। গ্রিনল্যান্ড সংকট ও ইউরোপের পিঠ ঠেকে যাওয়া। গত সপ্তাহে দাভোসে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা এবং ইউরোপীয় মিত্রদের প্রতি তার অবজ্ঞা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ডেনমার্ককে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং ন্যাটোতে মিত্রদের অবদান নিয়ে ট্রাম্পের মন্তব্য কেবল অপমানজনকই নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্বের ফাটলকেও স্পষ্ট করে দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের এই আচরণকে অত্যন্ত অপমানজনক বলে অভিহিত করেছেন। আমেরিকার এই এককেন্দ্রিক ক্ষমতা চর্চা এখন কেবল লাতিন আমেরিকা বা এশিয়ার দেশগুলোর ওপর নয়, বরং তাদের ঘনিষ্ঠ মিত্রদের ওপরও আছড়ে পড়ছে।